This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত 11টা মানে নিউজ অ্যাট 11। আজ নিউজ অ্যাট 11 এ মিমির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর এবং সেই খবরের বিশ্লেষণ এবং সেই খবরের লেটেস্ট আপডেট আপনাদের জানাবো আগামী 1 ঘন্টা আমি আর মিমি। প্রথমে যে খবরে চোখ রাখবো, তৃণমূলের অন্দরে মতানৈক্যের খবর এর আগেই বহুবার সামনে এসেছে, নানাভাবে সামনে এসেছে। নবীন প্রবীণ লড়াইয়ের কথা বলছিল রাজনৈতিক মহল। শীর্ষ নেতৃত্ব খুব একটা সে বিষয়ে পাত্তা দিতে চায়নি, সে কথা তারা পাত্তাও দেয়নি। ইনফ্যাক্ট নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় অভিষেকের পোস্টার না থাকা বা তৃণমূল মুখপাত্রের বিস্ফোরক দাবি, এসব নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা, তখন তৃণমূল জানিয়ে দিয়েছে যে মমতার দিল্লি সফরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, INDIA জোটের বৈঠকে তৃণমূলের দুই শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী, মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবেন সেটা তিনি এখনই বলে দিচ্ছেন। রাজনীতি সম্ভাবনা শিল্প, তাই অনেকেই আগাম ভবিষ্যৎবাণী করতে চান না। কিন্তু এ রাজ্যের রাজনীতিতে তারিখ নিয়ে চর্চা রোজকার বিষয়। রাজ্যের তৃণমূল সরকার কতদিন টিকতে পারে তা নিয়ে রাজ্যের বিরোধী শিবির একাধিকবার তারিখ ও সালের উল্লেখ করেছে। পাল্টা তৃণমূল শিবিরও কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের সময়কাল সম্পর্কে সময়সীমা বেঁধে দিয়েছে। সবই যেন সময়ের খেলা। আর এই সময়ের গল্পেই এবার নাম লেখালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে মুখ্যমন্ত্রী হবেন, কুণাল শোনালেন ভবিষ্যৎ। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট। বিজেপি শিবির আত্মবিশ্বাসী, আগামী লোকসভা ভোটে বিজয় পতাকা উঠবে আর রাজ্যে নাকি তৃণমূল সরকারের পতন হবে। কুণালের এই মন্তব্যের পর কি বলছেন তারা? বাম শিবিরের মতটাই বাকি। আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই। 25টা পার করে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার 2026 পর্যন্ত যেতে পারবেন, এটা তৃণমূল কংগ্রেসও জানে। 2024-এর তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে যাবে। ওর বলা উচিত ছিল 2046, 2056 কিছু একটা বলা উচিত ছিল, কারণ নিশ্চয়ই ওর দলের কোনো নেতা চাইবেন মুখ্যমন্ত্রী 2036, তারপরে ভাইপো। এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব? 2026-এই ভাইপো হোক। ফলে কেউ বলবেন পিসি থাকুক, কেউ বলবেন ভাইপো হোক। শীতের হাওয়ায় সরগরম রাজনীতি। এর মাঝেই রবিবার দুপুরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি তার। সোমবার দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক। রাজ্যের দাবি দাওয়া আদায়ে মুখ্যমন্ত্রীর সফর। দিল্লি যাওয়ার আগে অভিযোগ, স্বাস্থ্যক্ষেত্রেও টাকা আটকে রেখেছে কেন্দ্র। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। পরিকল্পিত পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্য যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বিরোধী শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না, মুখে বলছেন। আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। যদি দম থাকে, যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে, তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দিল্লির বুকে কিছুটা দাগ কেটেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজধানীর বুকে তৃণমূল। কি হবে এই 3 দিনে? রাজনৈতিক মহলের যেমন চোখ, তেমনি তাকিয়ে আছেন সেই মানুষগুলো যারা বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আদায় কাঁচকলায়। তুমুল কথার লড়াইও হতে দেখা গেছে তো দুজনের মধ্যে। একেবারে এবারে এই দ্বৈরথের রাস্তা বলা যায় আরো প্রশস্ত হলো। প্রথম খোঁচাটা এবার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গ, ডায়মন্ড হারবারকে রাজ্যের সেরা পুলিশ জেলা ঘোষণা। শুনুন।
পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কারে সম্মানিত ডায়মন্ড হারবার। 2022 সালের বিচারে এই পুরস্কার পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। আর এই পুরস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিষেকের জেলা পেয়েছে সেরার শিরোপা, আর এই সম্মান পেতেই আক্রমণের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল। অভিষেকের ডায়মন্ড হারবারকে নয়া তকমা শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই বলছেন শুভেন্দু। লিখেছেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলা বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট হিসেবে পুরস্কৃত হয়েছে। কারো জায়গাকে শীর্ষস্থানীয় দেখানোর জন্য রাজ্য প্রশাসন যে মহান পদক্ষেপগুলি নিয়েছে তাতে আমি সত্যিই বিস্মিত। শুভেন্দুর সংযোজন, তারা আসলে পুরস্কারের নাম কিছুটা ছোট করে দিয়েছে। বিরোধীদের দমনে রাজ্যের সেরা জেলা বা বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল এরকম নাম দেওয়া উচিত ছিল। পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার্ড। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই। এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছেও না। ডায়মন্ড হারবারকে সেরা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা নিয়ে কটাক্ষ করেছে বাম শিবিরও। রাজা রানীর রাজত্ব চলছে, রাজা রানীর সবচাইতে পছন্দ তো রাজপুত্রকে বটেই। ফলে মুখ্যমন্ত্রী যদি পুলিশের মন্ত্রী হন, তাহলে পুলিশের স্বাভাবিক কাজ হচ্ছে পারলে প্রায় মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য ভাইপোকে খুশি করা, ভাইপোর জেলা পুলিশকে খুশি করা। গণতন্ত্র নিধনের কাজে ডায়মন্ড হারবার পুলিশ তার যোগ্যতা দেখিয়েছে বলে পুলিশ মন্ত্রী পুরস্কার দিয়েছেন, যাতে ভাইপো খুশি হয়। বিরোধীরা কটাক্ষ করলেও স্থানীয় ডায়মন্ড হারবার তৃণমূল নেতৃত্ব পাল্টা কটাক্ষ করছে শুভেন্দু অধিকারীকে। আমরা গর্বিত ডায়মন্ড হারবার জেলাকে পুরস্কৃত করার জন্য। শুভেন্দু অধিকারী বাবু বলুক যে বিরোধী দলনেতা হিসাবে প্রতিটি বুথে ওনাদের এজেন্ট আছে কিনা। ওরা স্লিপ বন্টন করার মতো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের সারা বুথে, তাই সেখানে বিরোধিতা করবে বলেই বিরোধিতা করছে, এটার বেশি কিছু নেই। রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আদায় কাঁচকলায়। এক পক্ষ তোপ দাগলে আর এক পক্ষ পাল্টা দেয়। শুভেন্দুর তোপের পাল্টা হিসেবে অভিষেক কি বলেন সেদিকেই এখন সবার নজর। TV9 বাংলা। রোববার দিনভর মেট্রো বিভ্রাট। দুপুর থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর রুটে বন্ধ মেট্রো চলাচল। থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। রাত পর্যন্ত চালু করা যায়নি ওই রুটের মেট্রো পরিষেবা। সর্বশেষ কি পরিস্থিতি জানবো সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধির কাছ থেকে। সায়ন্ত, এখন কি অবস্থা? 80টা ট্রেন তো আজ বাতিল হয়েছে বিভ্রাটের জেরে, এখন কি পরিষেবা শুরু হলো? একদম মিমি, 80টি ট্রেনকে বাতিল করতে হয়েছে। এমনকি আজ রবিবার ছুটির দিন থাকায় এমনিতেই রেক কম চলে, কিন্তু আজ যে 80টা ট্রেন বাতিল করা হয়েছে তাতে স্বাভাবিকভাবে যাত্রী ভোগান্তিত হয়েছেই। 1:52 শেষবারের জন্য ট্রেন গিয়ে ওই লাইনে, তারপর থেকে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট একই সঙ্গে ডিসলোকেশন হয়ে যাওয়া, অর্থাৎ থার্ড লাইন কিন্তু ভেঙে গিয়েছে, সেটাই বলা হচ্ছে মেট্রোর তরফে। যে কারণে এত বড় বিভ্রাট এবং যা মেরামত করতে হয় সারাদিন তো লেগেইছে। এমনকি আজ রাত পর্যন্ত কোনো মেট্রো আর ওই লাইনে চালানো যায়নি, যা মেট্রো তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চেষ্টা করা হচ্ছে রাতের মধ্যে ত্রুটি মেরামত করে কাল সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক করার। যদিও আজকে এই মেট্রো বিভ্রাটের জন্য যাত্রী সমস্যা চরম হয়ে ওঠে বলে মেট্রোর তরফে জানা গিয়েছে। ধন্যবাদ সায়ন্ত। মেট্রো সার্ভিসেসে ইলেকট্রিক্যালে থার্ড লাইনে দিয়ে আমাদের কানেক্টিভিটিটা হয়, তার দিয়ে মেট্রো চলাচল করে। কিন্তু গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছে, এই সপ্তাহে আজকেও একটা ঘটনা ঘটলো যেখানে আমাদের থার্ড লাইনে একটা প্রবলেম দেখা দিয়েছে, যেখানে ইলেকট্রিক কানেকশন রেকের মধ্যে যাচ্ছে না, তার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। আমাদের এই ঘটনাটি আজকে যেটা ঘটেছে সেটা দুপুর 2টো নাগাদ ঘটেছে। তার জন্য আমরা নোয়াপাড়া থেকে কবি সুভাষ মিত্র মেট্রো পরিষেবা চালু করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ডাকাত বলে কটাক্ষ উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যের বিতর্কের ঝড়। ভোট না দিলে উন্নয়ন হবে না, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। দিনহাটায় দলীয় সভা থেকে বিস্ফোরক উদয়ন গুহ। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহারের দলীয় সব নেতাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো রবিবার দিনহাটার সংহতি ময়দানে সভার আয়োজন করে শাসক শিবির। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিশীথ প্রামাণিককে যতক্ষণ না হারাতে পারছি ততক্ষণ পর্যন্ত তোরা মারামারি করলেও তোদের পাশে গিয়ে দাঁড়াবো। আমাদের বিরুদ্ধে
বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ একেবারে পরিষ্কার ভাবে বিজেপিকে মদত দিচ্ছে। যদি ভোট না দাও তাহলে ভোটও দরকার নেই, উন্নয়নও হবে না, কিছু নিতে হলে আবার দিতে হবে। আবারও বিস্ফোরক রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ, যুব তৃণমূল নেতা টাকার বিনিময়ে দলে তাকে নিষ্ক্রিয় থাকার নিদান দিয়েছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থার অভিযোগ আগেই তুলেছিলেন পাপিয়া। পাল্টা অভিযোগ তৃণমূলের যুবনেতা প্রতীক দে। ঘটনার একেবারে ঘন ঘটা রাজপুর সোনারপুর পুরো এলাকায়। সব দেখে শুনে বিরোধীরা বলছেন এই চক্করে সামনে আসছে দুর্নীতির তথ্য। রাজ্যের শাসক দলের এক কাউন্সিলরও নাকি এখন ভালোবাসার কাঁটায় বিদ্ধ হচ্ছেন, আতঙ্কে দিন কাটাচ্ছেন। রিল নয়, এটা রিয়েল। রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার দিন তিনেক আগে রীতিমতো বোমা ফাটান। অভিযোগ করেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এলাকার তৃণমূল যুবনেতা প্রতীক দে। রাজি না হয় হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় কাউন্সিলরের বাবা মাকে গালিগালাজের অভিযোগ। এবার প্রতীকের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। টাকার বিনিময়ে নাকি পাপিয়াকে কেনার চেষ্টা করেছিলেন প্রতীক। তাদের কথোপকথনের স্ক্রিনশট শুধুমাত্র TV9 বাংলার সঙ্গে শেয়ার করেন পাপিয়া। দেখুন, পরিষ্কারভাবে দেখলেই আপনারা দেখতে পাবেন, একটু জুম করে দেখলে দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে, বারংবার করে এখানে বলা হচ্ছে যে তুমি যেরকম করছো করো, তুমি কাউন্সিলর হয়েছো, তুমি চেয়ারে বসে থাকো, তুমি সই সাবুতগুলো যেগুলো রয়েছে করো, তুমি স্টেজে যাও, উত্তরীয় নাও, বক্তব্য রাখো, সব কিছু করো, কিন্তু আর কোথায় কি হবে, দলের কোথায় কি হবে, ওয়ার্ডের কোথায় কি হবে, সেটা আমি ঠিক করব, আমি সেটা বলে দেবো, সেইভাবেই হবে, এবং তোমাকে তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক মাসে 50,000 টাকা করে দিয়ে দেবো। সেইটা সে বলেছে, সেটা সে মেসেজ করেছে, সেই মেসেজটা সম্পূর্ণভাবে আমার কাছে রয়েছে। পাপিয়ার সব অভিযোগই অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা। অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণ করার জন্য দল তদন্ত করুক। আজকে ব্যক্তিগত সম্পর্কের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমি এখনো পর্যন্ত বলছি, এবং সেটা 2016 সাল থেকে ছিল। রাজপুর সোনারপুরের যারা রাজনৈতিক মঞ্চের মানুষ তারা প্রত্যেকে জানেন। পাপিয়ার আরও একটি অভিযোগ রাজনীতির ময়দানকে উত্তপ্ত করে তোলে। অভিযোগ, যুবনেতার তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় নাকি আরও রোষের মুখে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ফের দুর্নীতির অস্ত্রের শান দিয়ে শাসক দলকে তুলোধনা বিরোধীদের। ব্যক্তিগত সম্পর্কে বনিবনা হলো না বা কিছু একটা হলো, বা কেউ কারোর প্রস্তাব গ্রহণ করলেন না, তখনই দুজনের প্রতি মনে পড়ে গেল দুর্নীতি। এ বলছে ও দুর্নীতি করে টাকা চাইছে, আর ও বলছে দুর্নীতি করে টাকা নিচ্ছে। তাহলে দুর্নীতি অথবা দুর্নীতি না, এটা প্রকাশ হবে তখন যখন ব্যক্তিগত সম্পর্কে চিট ধরবে। এটা কোথায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলাটাকে নিয়ে? এদের সব খাওয়া হয়ে গেছে, এ তো চরিত্রের মনুমেন্ট। এরা পার্থর কীর্তি তো সবাই দেখেছে, অপাকাণ্ড, এবং এরা এখন বাংলার মেয়েদেরও দখল করতে চায়। এদের এতই মানসিক বিকার হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান অবশ্য স্পষ্ট করে দেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ পুর কর্তৃপক্ষ। বোর্ড অফ কাউন্সিলর্সের মেম্বার, তাকে আমরা যথেষ্ট সম্মান করি। বলেছিলেন, তার বলার পরিপ্রেক্ষিতেই তাকে আমি ডেকেছিলাম এসে কথা বলবার জন্য সামনাসামনি। উনি তারপরে অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত স্তরে কার কি ঝগড়া আছে, কার ঝামেলা আছে, সেটা আমার মেটাবার দায়িত্ব নয়। তাহলে কি শাসক দল এই ঘটনা থেকে নিজেদের দূরত্ব বাড়াচ্ছে? সোনারপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেন পাপিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনারপুর থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় শিক্ষক নিয়োগ মানেই দুর্নীতি। সাদা খাতা দিয়ে চাকরির অভিযোগ তো ভুরি ভুরি রয়েছে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় তারই আঁচ মিলল। যারা অধ্যাপক হবেন তাদেরই একাংশ কিনা রীতিমতো বই খুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিলেন। ভাইরাল এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা কলেজে। মারাত্মক অভিযোগ করলেন ওই কলেজেরই এক অধ্যাপক। শুনুন। সামনে মোবাইল ফোন, খোলা বইও। বই মোবাইল হাতের কাছে রেখেই মনের সুখে চলছিল পরীক্ষা। গোল বাঁধল এক অধ্যাপকের ফেসবুক লাইভে। কলেজ সার্ভিস কমিশনে এমনই বেনিয়মের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফারাক্কায়।
রবিবার সৈয়দ নুরুল হাসান কলেজে ছিল সেট। ওই কলেজেরই এক অধ্যাপকের ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যায় ক্যান্টিনের পাশে আলাদা ঘরে 2 পরীক্ষার্থীর জন্য ছিল রীতিমতো ভিআইপি ব্যবস্থা। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, আমি তখন দেখলাম তালা মারা এই দিকটায়। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এতে তো বড় লজ্জা, জাতির লজ্জা। পরীক্ষার নামে বেনিয়ম, বেজায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা বলছেন এমন পরীক্ষা নেওয়ার মানে কি থাকলো? যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার, কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ। পরীক্ষা নেওয়া মানে এটা ফর্মালিটি পুরো করা, তার মানে চাকরি তো অলরেডি তাহলে সেটিং হয়েই ফেলেছে, তাহলে পরীক্ষা না নেওয়া উচিত ছিল। এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে। এটা কলেজে, আমি কলেজের জিবি মেম্বার, গভর্নিং বডির মেম্বার, কলেজের গভর্নিং বডির কিছু করার এই ব্যাপারে নেই। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয়। এ রাজ্যে নিয়োগ মানেই দুর্নীতি। যোগ্যদের বঞ্চিত করে সাদা খাতা জমা দিয়ে চাকরি বাগিয়ে নিয়েছেন অনেকে। এবার কলেজে অধ্যাপক নিয়োগেও বিস্তর বেনিয়মের অভিযোগ উঠল। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু সীমান্তের দিকে নজর রাখবো, তার কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা নদিয়ায়। বাধা দেওয়ায় হামলা, পাল্টা বিএসএফের গুলিতে 2 পাচারকারী মৃত্যুর খবর মিলেছে। দেখুন। সীমান্ত দিয়ে যেমন গরু পাচার হয়, তেমনি অনুপ্রবেশও হয়। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কড়া করেছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, আর তাতেই বিএসএফের গুলিতে 2 বাংলাদেশের মৃত্যু। সূত্রের খবর, শনিবার মাঝরাতে অনুপ্রবেশের চেষ্টা। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা। 2 অনুপ্রবেশকারীকে আটকান বিএসএফের জওয়ানরা। পাল্টা বিএসএফের উপর হামলা চালানোর অভিযোগ। আত্মরক্ষায় বিএসএফের গুলিতে 2 পাচারকারীর মৃত্যু। বিএসএফ সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের কাছ থেকে একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। বিএসএফের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কি কারণে কাটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, খতিয়ে দেখছে পুলিশ। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে আবারও তলব সিআইডির। সূত্রের খবর, 22 ডিসেম্বর ভবানী ভবনে তলব করা হয়েছে প্রতাপ চন্দ্র দেকে। আগামী সোমবার তাকে ফোনেও জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 1 ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যাচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে আরও একবার তলব সিআইডির। সূত্রের খবর, 22 ডিসেম্বর ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। প্রতাপ চন্দ্র দেকে তলব করা হয়েছে। আগামী সোমবার তাকে ফোন জমা রাখার নির্দেশ দেওয়া হয়। 1 ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গত শনিবার তাকে দ্বিতীয়বার ডেকে পাঠানো হয়। সেদিন প্রায় 9 ঘন্টা তাঁর জিজ্ঞাসাবাদ চলে। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে আবারও তলব সিআইডির। 22 ডিসেম্বর ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। আগামী সোমবার তাকে ফোন জমা রাখার নির্দেশ দেওয়া হয়। 1 ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আমি আরও একবার যোগাযোগ করতে পেরেছি আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তদন্তে কোনো সমস্যা নেই, কলকাতা পুলিশ তার নিজের মতো তদন্ত করতে পারবে, এবং সে কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছিল। এর আগেও তিনি হাজিরা দিয়েছিলেন, সে নতুন করে তাকে তিনি হাজিরা দেবেন। 22 তারিখের সেই অনুসারেই নোটিশ পাঠানো হয়েছে, এবং এই তদন্তের যাবতীয় যে রিপোর্ট সেটি সুপ্রিম কোর্টে জমা দেবে কলকাতা পুলিশ, এমনটাই জানা গেছে। তবে 22 তারিখ। ধন্যবাদ শ্রাবন্তী। সিআইডি মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে এবং অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই কাজ করছে। বিচারপতি অমৃতা সিনহাকে তাকে মানসিকভাবে চাপ দেওয়ার জন্য, সেই জন্য, কারণ বিচারপতি এখনও দমে যাননি, তিনি লড়াই চালাচ্ছেন চোরদেরকে জেলে ভরার জন্য, এবং এই চোরেরা কোনোভাবেই বাঁচবে না। সুপ্রিম কোর্টে তো গেছিল এই চোরেরা, দুটোই মামলা নাকচ করে পাঠিয়ে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ভয় পাওয়ানো তো সহজ নয়। ভারতীয় সংবিধান অত্যন্ত শক্তিশালী সংবিধান, এবং মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, সেই সময় চলে এসেছে।